ব্রেকিং 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 এই মুহূর্তে সারা বাংলাদেশে সবচেয়ে আলোচিত যে নিউজটি, যে ভাই ঘটনার সত্যতা কতটুকু, কারণ আলোচনায় কিন্তু এটা ছিল যে ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর ইউনূসের মধ্যে একটা সম্পর্কের অবনতিগত অবস্থান আছে। বিশেষ করে কোনো এক নির্বাচনে ট্রাম্পকে নিয়ে ডক্টর ইউনূসের একটা মন্তব্য ছিল। সেই মন্তব্যকে ঘিরে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে এই আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর ইউনূস দায়িত্ব নিলেন, তখন ট্রাম্পের পাশ করার পরই সেই পুরনো বিষয়টি আলোচনায় উঠে আসছিল। এরপরে ভারতের মেকানিজম, নানান বক্তব্যের ফাঁকে একটা সময় আলোচনায় উঠে আসলো যে ট্রাম্প যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের উপর আসতে পারে নিষেধাজ্ঞা। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টেলিভিশন, গণমাধ্যমে এই বক্তব্যগুলো আলোচনায় ছিল। এর পরপরই যখন এই ভিডিওটা প্রকাশ হলো, মুহূর্তের মধ্যে জনগণ সেটাকে লুফে নিল। কিন্তু ঘটনার পেছনের ঘটনাটা কি আর কেমনে ঘটলো? ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আসিফ নজরুল সহ আরও বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে, টোটাল ২০ জন উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন নিউজের একটা ভিডিও ভাইরাল। দর্শক, এটা আপনার কি বলা হয় যে যখন সামনে আসছে তখন স্বাভাবিক বাঙালির একাংশ তারা এটাকে বিশ্বাস করে নিয়েছে। কিন্তু হোয়াট ইজ দ্য রিয়েলিটি? আসল সত্য কি? আসল সত্য হচ্ছে এই খবরটা সত্যি নয়, কিন্তু কিভাবে একটা মিথ্যা খবরকে সত্য বানানোর চেষ্টা চালানো, আসুন দেখি। আপনার এই সম্পর্কিত সোশ্যাল মিডিয়াতে যখন কোনো গুজব ছড়ায়, তখন আমাদের যেই কি বলে যে গুজব যাচাই বাছাইকারী বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান হচ্ছে ফ্যাক্ট ওয়াচ। তারা বলছে ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ২০ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেননি, বরং ভিন্ন ভিন্ন কয়েকটি ফুটেজকে ব্যবহার করে একটা ভিডিও তৈরির মাধ্যমে এই ভুয়া দাবিটিকে প্রচার করা হয়েছে। বলা হচ্ছে যে আপনার মাসুদ কামালের ইউটিউব চ্যানেল কথাতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে নিষেধাজ্ঞা আসবে কিনা এই বিষয়ে একটা ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির কিছু অংশের মিল রয়েছে। মূলত ওই ভিডিওটির কয়েকটি অংশ কাইটা সেখানে এডিটিং করে এই ভিডিওটাকে বানানো হয়েছে। সংস্থাটি বলছে, ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায় ভিডিওতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের ভিত্তিতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কেমন হতে পারে এবং এই ইস্যুতে ভারতের দেশি ও যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিকদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়েছে। তবে সেখানে ইউনূস সরকার সহ ২০ জন উপদেষ্টাকে নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে কোনো কথা আসলেই বলা হয়নি। এটাই হচ্ছে মূল সমস্যা। আমরা যখন ভিডিও বানাই, কতিপয় অসাধু মানুষ আছেন যারা আমাদের ভিডিওর বিভিন্ন অংশগুলোকে কাটেন, আগে পিছে জোড়া দেন, কোনো 10টা ভিডিওর জোড়া দিয়া আমারই রিপ্রেজেন্ট করা, অথবা যারা একটু জনপ্রিয় আছেন তাদেরকে রিপ্রেজেন্ট করা, এরকম কিন্তু অসংখ্য ভুয়া ভিডিও তারা মুহূর্তের মাধ্যমে ছড়িয়ে দেন। এখানেও ঠিক একই রকম ঘটনা ঘটেছে। এর মাঝখানে আরও একটা মজার বিষয় হচ্ছে, এই ভিডিওটা মানুষ কেন বিশ্বাস করেছে? ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশ ইস্যুতে ইস্কনের তখন ঘটনাটা চলছিল, আপনাদের খেয়াল থাকার কথা, তখন টুইটারে বা এক্সে তিনি একটা পোস্ট করেছিলেন ডক্টর ইউনূস সরকারের অবস্থান এবং বাংলাদেশের তৎকালীন প্রেক্ষাপট নিয়ে। এরপরই আলোচনা উঠে এসেছিল ট্রাম্পের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাইডেন সরকারের ভালো সম্পর্ক ছিল, হিলারি ক্লিন্টনের ভালো সম্পর্ক ছিল, নির্বাচনে ট্রাম্পের পরাজয় ওই সময় হয়েছিল। এটা নিয়ে নানান আলোচনা, সমালোচনা, মন্তব্য ছিল। আবার বাংলাদেশ নিয়ে ট্রাম্পের যে একটা বক্তব্য ছিল, সকল কিছু মিলাইয়া যখন এই ভিডিওটারে এডিটিং করে সামনে নিয়ে আসছে, মানুষ নগদই বিশ্বাস করছে। প্রযুক্তি মিডিয়ার এই যুগে পজিটিভের মধ্যে নেগেটিভ জিনিসটা হচ্ছে কি, ভিডিও কাটপিস করে যখন কোনো কন্টেন্ট বানানো হয় তখন আমাদের দর্শকরা সহজে এটা ভেরিফাই করতে পারে না কোনটা সত্য কোনটা মিথ্যা। তারা মনে করে আরে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব যিনি কথা বলছেন নিশ্চয়ই এটাই সত্য। তো তার মানে আমরা বুঝতে পারলাম যে মিডিয়াতে যা দেখা যায় সব কিছু বিশ্বাস করতে নাই, ভালো করে পুরোটা বুঝতে হবে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা একটা ভুয়া গুজব ছিল। এক সময়ের মিত্র যতই দিন যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট এবং পরিস্থিতির কারণে সেই মিত্ররা শত্রুতে পরিণত হচ্ছে। আওয়ামী লীগ সরকারের যারা নেতাকর্মী আছেন বা সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, তো তিনার জন্য একটা নিশ্ছিদ্র নিরাপত্তা দুর্গ হচ্ছে ভারত। তো সেই ভারতে তিনি বৈধভাবে অনুপ্রবেশ করলেও এই চলমান প্রেক্ষাপটে অসংখ্য নেতাকর্মীরা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে ভারতে। এদের অনেকের কাছেই কাগজ নাই, ভিসা নাই, তারপর নানান ধরনের ঝামেলা রয়ে গেছে। তো
এখন যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে, সর্বশেষ গতকালকে আমাদের মিঠুন দাদা বিজেপিতে এই মুহূর্তে তিনি রাজনীতি করছেন, সস্তা রাজনীতির জন্য বাংলাদেশকে যে হুমকি দিচ্ছেন, তাদের মিডিয়ার এই গুজবকে তেনারা যখন বিশ্বাস করছেন, তো সকল কিছু মিলিয়ে এক দেশ অন্য দেশকে টেকনিক্যাল ওয়েতে শায়েস্তা করতে চাচ্ছে। তো আজকে ভারত সরকার গতকালকে থেকে একটা অভিযান শুরু করেছে। এখন এই অভিযানটা দেখা হাসতে হাসতে শেষ বাংলাদেশের মানুষ, পাশাপাশি টেনশনে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর আমার বিশ্বাস যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও হাসছেন, কারণ এই পদক্ষেপটা আসলে ক্ষতিগ্রস্ত কারা হবে? আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বা হচ্ছে। গতকালকে আমরা দেখছি যে আমরা যদি দেখি একটু, ভারতের রাজধানী দিল্লি, সেই দিল্লিতে একটা বিশেষ অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। তাদের অভিযানের মোটিভ হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত এবং আটক কার্যক্রম। অবৈধ বাংলাদেশি, তো এই মুহূর্তে ভারতে আমরা যারা প্রতিনিয়ত গমন করি 98% মানুষই বৈধ, 2% যারা হয়তো চোরা কারবারি অথবা বিভিন্ন সময় সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবেশ করেন, বের হন, এটা হতে পারে। কিন্তু ভারতে কন্টিনিউ টানা অবৈধভাবে বসবাস করছেন এই মুহূর্তে এই সংখ্যাটা আওয়ামী লীগের নেতাকর্মীদের বেশি। পুলিশের দাবি, আউটার দিল্লি অঞ্চলের এক বিশেষ অভিযানে 175 জন সন্দেহভাজন বাংলাদেশিকে সাম্প্রতিক সময়ে চিহ্নিত করা হয়েছে। ভারতের পুলিশের বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এই তথ্য দিয়ে বলছে যে 21 ডিসেম্বর 12 ঘন্টার একটা বিশেষ অভিযান পরিচালনা করেছে দিল্লি পুলিশ। পুলিশের বক্তব্য কি, যে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসকারী ব্যক্তিদের চিহ্নিত করার জন্য ঘরে ঘরে তল্লাশি চালানো হয়েছে। স্থানীয় সরকার সচিবালয়ের নির্দেশে এই মাসের 11 ডিসেম্বর থেকে এই অভিযানটি জোরদার করার কথা থাকলেও তা এখন খুব বেশি বড় আকারে জোরদার হয়েছে। পুলিশের ডেপুটি কমিশনার রবি কুমার সিংয়ের বক্তব্য, চলমান অভিযানে 1000-এরও বেশি বাংলাদেশি ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। কালিন্দিকুঞ্জ এবং হজরত নিজামউদ্দিন এলাকা থেকে সন্দেহভাজন 2 ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের একজন বাংলাদেশের সিলেটের আব্দুল আহাদ এবং অন্যজন ঢাকার মোহাম্মদ আজিজুল, তবে তাদের রাজনৈতিক পরিচয় এখানে সামনে আসেনি। পুলিশ বলছে যে অবৈধ অভিবাসীদের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় আউটার ডিস্ট্রিক্ট পুলিশের আওতাধীন বিভিন্ন এলাকায় ঘরে ঘরে যৌথ তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন অভিবাসীদের তথ্য সংগ্রহের জন্য ঘরে ঘরে পুলিশ আপনার যাচ্ছে। আর এদেরকে আটক করার জন্য মহারাষ্ট্র সরকার ইতিমধ্যে মুম্বাইয়ে উন্নত ডিটেনশন সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছেন এবং কারাগারে না রেখে এসব অভিবাসীদের ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এবং পরবর্তী সময় তাদেরকে দেশে ফেরত পাঠানোর কাজ চালানো হবে। ভারতে গিয়া অবৈধ হইতে পারে বাংলাদেশের মানুষের মধ্যে, আপনি নর্মাল যদি চিন্তা করি, ভারতের ইকোনমি বাংলাদেশের চেয়ে শক্তিশালী। তবে আমজনতার ইকোনমি কি শক্তিশালী নাকি আম্বানির মতন লোকদের, আদানির মতন লোকদের? বাংলাদেশের একজন মানুষ মাথাপিছু মোটামুটি যেভাবে খাইয়া পড়ে বাইচা আছে, ভারতের মানে মানুষ ওই লেভেলে বাইচা নেই। এটা হচ্ছে বাস্তবতা। যাদের কাছে পয়সা আছে ভাই, বিলিয়ন্স, বিশ্বকে তারা লিড করতেছেন, কিন্তু ইন জেনারেল যারা আছেন, তো ভারতে বাংলাদেশের মানুষ পলায় গিয়ে কি করবে? ওই যে বললাম না, 2% যারা হয়তো চোরা কারবারি বা বিভিন্ন উদ্দেশ্যে ঢুকেন এরা, কিন্তু বছরের পর বছর একটা শিক্ষিত বা একজন কি বলা হচ্ছে মেধাবী ব্যক্তিত্ব বা নর্মাল গায়ে গতরে খাটতে পারে এমন ব্যক্তিত্ব ভারতে গিয়ে কাজ করবে না। সো এই মুহূর্তে যাদেরকে পাওয়া হচ্ছে বা যারা এখানে আছেন, এই উপস্থিতির 70 to 80% হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা। তো আমাদের দেশেরও উচিত, এই দেশেও অসংখ্য ভারতীয় অবৈধ বসবাস করছে, তাদের বিরুদ্ধে একটা অভিযান চালানো দরকার। তারা যেহেতু শুরু করছে, তা আমরাও শুরু করি, খারাপ কি? নাকি বলেন? মন্তব্য জানান কমেন্টে।